আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম একথা জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করার কথা জানান নাহিদ। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানান এনসিপির আহ্বায়ক। আলোচনার সময় প্রধান উপদেষ্টা নাহিদকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি। প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর নতুন গঠিত দলটির আহ্বায়ক নাহিদ। প্রসঙ্গত অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে বিএনপি। অন্যদিকে পাল্টা দাবি হিসেবে অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে তাদের পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা। অভিযুক্তকে সরাসরি গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হলেও ট্রাইব্যুনালের তদন্তকারী ও প্রসিকিউটরদের জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে সরাসরি গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলার তদন্ত বা বিচারের যে কোনো পর্যায়ে অভিযুক্তকে গ্রেপ্তারের এই ক্ষমতা দিয়ে কার্যপ্রণালী বিধিমালা সংশোধন করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই বিধিমালা জারি করে, যা বৃহস্পতিবার গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। কোন আসামি বা আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রসিকিউটরও পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পারবেন। কোনোভাবেই থামছে না পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস। খাগড়াছড়িতে এখনও পাহাড় ধসের ঝুঁকিতে সহস্রাধিক পরিবার। স্থানীয়দের অভিযোগ, বর্ষার সময় প্রশাসন নড়েচড়ে বসলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ থাকে না সারা বছর। পাহাড় কেটে বসতি স্থাপনে বাড়ছে প্রাণহানির শঙ্কা। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির কলাবাগান, নেন্সি বাজার, মোল্লাপাড়া, শালবন ও মোহাম্মদপুর সহ জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের ঢালে এইভাবে ঝুঁকি নিয়ে বাস করছে পরিবারগুলো। অপরিকল্পিতভাবে পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে এসব ঘর। পাহাড় ধসের ঝুঁকি ও প্রাণহানির শঙ্কা থাকলেও প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। পাহাড়ের ঢালে বসবাসরতরা বলেছেন, সরকারিভাবে পুনর্বাসন করা হলে সরে যেতে রাজি তারা। ঝুঁকিপূর্ণ মানুষজন এখন ঝুঁকিপূর্ণতে আছে। যে কোনো মুহূর্তে পাহাড়, সামনে বর্ষাকাল আছে, যে কোনো মুহূর্তে পাহাড় ধস হতে পারে। পুনর্বাসন দিয়ে দেয় তাহলে আমাদের অনেক সুবিধা হয়। আমাদের আর থাকার জায়গা নাই, এটাই আমাদের থাকার জায়গা। এখন বর্ষা হলেই এটা ধসে পড়ে। উপরেও 10-12টা পরিবার বসবাস করে, নিচেও আমরা 10-12টা পরিবার বসবাস করি। যদি আমার সরকার থেকে কিছু সহযোগিতা করে তাহলে আমি ঘরটা বাঁচাইতে পারবো। আর যদি এইটা পড়ে যায়, আমার কোনো থাকার জায়গা নেই। পাহাড়ের মাটি কেটে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে, সেই কারণে যে পাহাড় ধসের যে ঝুঁকি বেড়েছে তা থেকে মানুষকে রক্ষার জন্য প্রশাসন, আমি মনে করি যে বর্ষা মৌসুমের আগেই তাদেরকে যেন অন্যত্র সরিয়ে নিয়ে অন্তত নিরাপদ বসবাসের একটি ব্যবস্থা করা হয়। এদিকে সম্মিলিত উদ্যোগে পুনর্বাসনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এখানে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের একটি তালিকা আমরা তৈরি করছি, যাতে তাদেরকে আমরা সেখান থেকে সরিয়ে নিতে পারি এবং একটি নিরাপদ স্থানে পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা যায় কিনা সে বিষয় নিয়ে আমরা কাজ করছি। তবে মৌখিক প্রতিশ্রুতি নয়, দ্রুততা বাস্তবায়নের দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ উদযাপনে তরুণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA, ঢাকা আহসানিয়া মিশন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তারুণের এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন BRTA চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন, আহসানিয়া মিশন ইউথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এর সমন্বয়কারী মার্জানা মুনতাহা সহ অন্যান্যরা। পথচারী ও সাইকেল বান্ধব নিরাপদ সড়ক অবকাঠামো গড়ে তোলার দাবি জানান বক্তারা। পদযাত্রায় উপস্থিত তরুণরা BRTA চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিনের হাতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন দাবি সংক্রান্ত স্মারকলিপি তুলে দেন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার ইলিয়াস রদ্রিগেজের বিচার হয়েছে। হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে তার। মার্কিন অ্যাটর্নি জেনি পিরো সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বুধবার রাতের ওই হামলাকে বিদ্বেষমূলক অপরাধ বা হেইট ক্রাইম হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিঃসন্দেহে এটি মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ বলেও সিদ্ধান্ত আদালতের বলে মন্তব্য করেছেন তিনি। ইলিয়াসের বিরুদ্ধে সরাসরি হত্যা, বিদেশি নাগরিককে হত্যা আর অস্ত্রের অনৈতিক ব্যবহারের অভিযোগ পেশ করা হয়েছে আদালতে। শুনানিতে FBI এর তরফ থেকে বলা হয়েছে, হামলাটি ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা আর আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা। বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে ইহুদিদের একটি জাদুঘরের বাইরে গুলিবর্ষণে নিহত হন ইয়ারচোন লিচেনস্কি এবং সারা লিন মিলগ্রিম। আগামী সপ্তাহে জেরুজালেম গিয়ে বিয়ে করার জন্য আংটি কিনেছিলেন তারা। এদের একজন দূতাবাসের রাজনৈতিক শাখার গবেষক এবং অপরজন সমন্বয়কের দায়িত্বে ছিলেন। গুলিবর্ষণের পর ঘটনাস্থল থেকে ইলিয়াসকে পুলিশ আটক করার পর সময় ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দিচ্ছিল সে। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি ছাত্র ভর্তির ক্ষমতা কেড়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে বেআইনি পদক্ষেপ বলেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। ট্রাম্প প্রশাসনের নতুন এই সিদ্ধান্তের কারণে এখন আর বিদেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় হার্ভার্ড। বর্তমানে যারা হার্ভার্ডে পড়ালেখা করছেন তাদের অবশ্যই অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর হতে হবে, না হলে ছাত্রত্ব হারাবেন। গত শিক্ষাবর্ষে হার্ভার্ডে প্রায় 7,000 বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যা ওই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীর 27.2%। হার্ভার্ড ইউনিভার্সিটির মুখপাত্র জেসন নিউটন বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে ভুক্তভোগীদের দিক নির্দেশনা ও সহায়তা দিতে দ্রুত কাজ করা হচ্ছে। একে প্রতিশোধমূলক পদক্ষেপ উল্লেখ করে বলা হয়েছে, এই সিদ্ধান্ত হার্ভার্ডের সদস্য আর যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর ক্ষতির হুমকি তৈরি করেছে। হার্ভার্ডের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি, ইহুদি বিদ্বেষ আর ক্যাম্পাসে চীনা কমিউনিস্ট পার্টির তৎপরতার অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে হার্ভার্ড কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়ান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেন হার্ভার্ডের জন্য সরকারি বরাদ্দ থেকে $265 কোটি তহবিল। ফুটবল অবশেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েই ফেলেন লুকা মদ্রিচ। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে 39 বছরের ক্রোয়াট মিডফিল্ডার জানান, আসছে ক্লাব বিশ্বকাপে খেলেই রিয়ালের হয়ে 13 বছরের পথ চলার ইতি টানবেন। গত কয়েক মৌসুম ধরেই 1 বছর করে মদ্রিচের চুক্তির মেয়াদ বাড়িয়ে আসছিল রিয়াল। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছিল, অভিজ্ঞ এই খেলোয়াড়কে আগামী মৌসুমেও রাখতে ক্লাবটির সম্ভাব্য নতুন কোচ জাভি আলোনসো। তবে সেটি হচ্ছে না। রিয়ালের অনেক সাফল্যের এই কারিগর বৃহস্পতিবার ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। লা লিগার শেষ রাউন্ডে শনিবার সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে রিয়াল। প্রিয় আঙিনায় এটি হবে মদ্রিচের শেষ ম্যাচ। 2012 সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে নাম লেখান মদ্রিচ। ক্রমেই দলটির মিডফিল্ডে হয়ে ওঠেন সবচেয়ে নির্ভরযোগ্যদের একজন। মাদ্রিদ ক্লাবটিতে রেকর্ড 6টি চ্যাম্পিয়ন্স লিগ, 4টি লা লিগা, 5টি ক্লাব বিশ্বকাপ সহ মোট 28টি ট্রফি জিতেছেন মদ্রিচ। রিয়াল অধ্যায়ী জেতেন সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার 2018 সালের ব্যালন ডি'অর। একই বছরে দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2017-18 মৌসুমে ওয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও পান ক্রোয়াট তারকা। রিয়ালের জার্সিতে 590 ম্যাচে গোল তার 43টি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।